আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্লাস্ট সংলাপ, যার বিষয় আজকে রানা প্লাজা ভবন ধস, ন্যায় বিচার ও ভুক্তভোগীদের অবস্থান। আপনারা সকলেই অবগত আছেন, গত 2013 সালের 24শে এপ্রিল একটি মর্মান্তিক ঘটনার মাধ্যমে রানা প্লাজা ভবন ধস হয়েছিল, যেখানে প্রায় 1136 জন শ্রমিক নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 2000-এরও বেশি শ্রমিক। সেই ঘটনা থেকে আজকে এক যুগ পার হয়ে গেলেও আমরা এই অবস্থানগুলো কিন্তু খুব একটা আমাদের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সেই প্রেক্ষিতে আজকে আমাদের ব্লাস্ট সংলাপ, এবং এই উপলক্ষে আমাদের আজকে ব্লাস্ট সংলাপে উপস্থিত আছেন নীলুফার ইয়াসমিন, যিনি একজন আহত শ্রমিক, যিনি কাজ করছেন রানা প্লাজা ভবনের একটি কারখানায়, এবং আমাদের সাথে আছেন শারমিন সুলতানা, প্যানেল আইনজীবী ব্লাস্ট, যিনি আমাদের শ্রম আদালতের আইনজীবী হিসেবে আমাদের সাথে কাজ করছেন, এবং আমাদের সাথে আজকের আছেন সৈয়দ সুলতান আহমেদ, প্রধান শ্রম সংস্কার কমিশন থেকে। আপনাদের সকলকে আমরা আজকে আমাদের ব্লাস্ট সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে এই ব্লাস্ট সংলাপে প্রথমেই আমি চলে যেতে চাচ্ছি আমাদের ভুক্তভোগী যে আহত শ্রমিক আছেন আপার কাছে। নীলুফা আপা, আপনি রানা প্লাজাতে কাজ করতেন, আপনি কোন কারখানায় কাজ করেছিলেন? ইথারটেক্স 6তলা ভবন। ইথারটেক্স 6তলা ভবনে কাজ করেছিলেন। আপনার সেই সময়ে ঘটনাটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। 13 তারিখ আমরা সকালবেলা অফিসে গেছি, 23 তারিখ, ঘটনা তো 13 সালে 24শে এপ্রিলে। 23 তারিখে গেছি, আমাদেরকে 10টা বাজে ওখানে ছুটি দেয়। সুপারভাইজার এসে বলে যে তোরা আস্তে আস্তে করে যার যার মতো করে তাড়াতাড়ি বেড়ে যা। আমরা বলছি যে কি হয়েছে, তাড়াতাড়ি বেড়ে যা। আমাদের ওখানে যে আইডি যে একটা কার্ড থাকে প্রতিটা গার্মেন্টস এর, ওই আইডি কার্ডটা আমাদের ছিল না, ছিল একটা যে হাজিরা কার্ড, একটু একটা বইয়ের মতো। ওই কার্ডটা দিছি, আমি তো সকালবেলা যে জমা দিছি, ওটা জমা দেওয়ার পরে আমরা কাজে বসছি। আমি সুইং অপারেটর ছিলাম। পরে 10টা বাজে আমাদেরকে বাইর হলো, আমরা বাইর হয়ে দেখি মানে একটা গ্যামজাম নিচতলায় এসে দেখতেছি অনেক সব ফ্লোরের লোক নাইমা এসে গ্যামজাম চলতে কি হয়েছে যে ফাটন ধরছে, রানা প্লাজার ভবন ফাটন ধরছে, 3 তলায় ওটা ধরা পড়ছে। এই জন্য আমাদেরকে সবাই বলছে যে তোরা এখন চলে যা, তোরা লাঞ্চে চলে আসিস। পরে আমি লাঞ্চের পরে 2:30 বাজে চলে গেছি, আজকে আর হবে না, তোরা কালকে আসিস। পরে আমি পরের দিনকে 24 তারিখ সকাল 8টা বাজে আইছি, আইসা সুপারভাইজারের সাথে দেখা করছি। পাশে আমার লাঞ্চ শিফট ছিল আর প্রিয়াম স্যার ছিল। প্রিয়াম স্যার উনি মারা গেছে। আমি বলছি যে স্যার বিল্ডিং নাকি ফাটন ধরছে, তাকে না ওটা একটু বালু করছিল, প্লাস্টার ফাটন ছিল, ওটা কোনো সমস্যা না, তুই উপরে যা। আমার ছেলেটা ওই সময় খুব ছোট ছিল, তা আমি ভাবছি যে আমার ছেলেটার তো লেখাপড়ার খরচ, মানে দুধ খাওয়া লাগে, আবার খাওয়ানোর গিয়েও ব্যবস্থা করা লাগে, বাসা ভরা, আর 6টা দিন আছে, মাস আছে, আমার এই মাস করে পরে আমি বাদ দিয়ে দেবো ওখান থেকে। আমি এই নসিলে পরে স্যারকে আমি বারবার বলছি, স্যার কোনো সমস্যা হইব না তো? প্রিয়াম স্যার বলছে যে তুই তাড়াতাড়ি ফ্লোরে যা, যদি তুই ফ্লোরে না যাস তাহলে তোর কিন্তু বেতন ছাড়া আমরা বাদ করে দেবো। কারণ আমার তো 24 তারিখ আর 6টা মাস শেষ, তখন আমি কই যাবো? আমার একাই ছিলাম, কিন্তু আমার দেওয়ালে পিঠ থেকে আল্লাহর নাম নিয়ে উঠলাম। ওইটা যে কাজে বসলাম, কাজে কিন্তু মন বসে না, আমার খালি কেন যেন কান্না আসতেছে, সবাই খালি ফলের মতো চুপচাপ হয়ে আছে। পরে কাজ করতে করতে হঠাৎ করে গেল কারেন্ট, 9টার দিকে, 9:30 9টার দিকে কারেন্ট গেছে। 10 মিনিট কারেন্ট ছিল না, পুরোটা অন্ধকার হলো। পরে জেনারেটর ছাড়লো, জেনারেটর ছাড়ার পরে 5 মিনিট জেনারেটর চলছে, একটা ভয়ঙ্কর ভাবে একটা শব্দ হয়েছে, আর এমন ভাবে একটা অন্ধকার হয়েছে, আমি জানি না, এত ভয়ঙ্কর। আমার এখনো, আমি ওই শব্দ জিনিসটা আমার এখনো কানে আসলে আমি খুব ভয় পাই, আর অন্ধকার এখনো আমি ঘুমাইতে পারি না অন্ধকারে, যেটা বাস্তব আজানের রক্ত, আমি মিথ্যা কথা বলতেছি না, আজান দেখতেছি। পরে মানে খালি শব্দটা, আমি এরকম চেয়ারে বসে মেশিন চালাইতে, মেশিন থেকে লাফ দিছি,
সবাই খালি দৌড় দিতেছে, লাফ দিতেছে। লাফ দিয়ে ভাবছি যে আমি তো আজকে মারাই যাবো, আমি কলেমাটা করে আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলেমা শেষ হয় নাই, আমি চোখ মালাম করে দেখি আমার দুই মাসি এই কোমরে এই জায়গায় ঠিক আমার এইরকম ভাবে ইয়ে করা। আমি তখন একবার মুরগি যেমন বাচ্চা নিয়ে হয় তখন একদম শুয়ে পড়ছে, আমার হাতের উপরে ছাদ একটা আর এই মেরুদণ্ডের ব্রেমারটা আর দুইটাই। তারপরে চারপাশে খালি অন্ধকার অন্ধকার, খালি লাশ চিল্লাচিল্লি করে আমি আবার জ্ঞান করে আবার ওখানে আবার জ্ঞান শেষ হয়। আপনাকে কয়দিনে উদ্ধার করা হয়েছিল? 2 দিন পর। 2 দিন পরে আপনাকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই হাসপাতালে আপনি কতদিন ছিলেন চিকিৎসা? ওখানে আমার 10 দিন রাখছিল। 10 দিন রাখার পরে আমার ওখানে না প্রথম দিনকে নিয়ে গেছে, ওই দিন একটা ছোট যে সাভার থানা রোড গেটে গেলে রিজিয়া ক্লিনিক, ওই ক্লিনিকে নিয়ে গেছিল। ওই ক্লিনিকে নিয়ে যে রাতে থেছে, রাত 12:30টার সময় আমার বাড়ি গেছে। আমার খালি মুখ দিয়ে রক্ত পড়ছে। আমারে বলছে যে বাঁচবো না, এরে নিয়ে যান। আমার বোন অনেক কান্নাকাটি করতেছে, তখন ওই সময় চারুপাশে রাস্তা বলক মানুষ আসতে পারে নাই, আমার আত্মীয় স্বজন আসতে পারে নাই। আমার এক গ্রামের স্বাস্থ্য বোন ছিল, ও আর আমার আপন বোন ছিল, ও ছিল। পরে কি আমাদেরকে ইয়ে দেন, টাকা দেন, 5,000 টাকা দিয়ে ওরে নিয়ে যান। তখন কি আমরা টাকা কই পাবো? পরে আমাদের বাড়িওয়ালারে ফোন দিয়েছে মানে ডাক দিয়ে নিয়ে আসে। তখন আমি যে বাসায় ছিলাম ওই বাসায় বাড়িওয়ালা এসে 500 টাকা দিয়ে আমার বাড়িতে নিয়ে গেছে। ও যদি মারা যেতে গেল, ওদেরকে আমরা গ্রামে চাঁদা তুলে ওরে হয় লাশটা এই জায়গায় দাফন করবো, না হলে ওরে বাড়ি পাঠাই দিন। বাড়ির থেকে বারবার ফোন দিতেছে, কান্নাকাটি করতেছে। পরে 2 ঘন্টা পর ফোন আসছে যে সরকারি ভাবে চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু আমার আব্বার কিছু নাই, আমরা খুব দরিদ্র, একেবারে যাকে বলে দরিদ্র। তার মানে আপনি ওখানে হচ্ছে 10 দিনের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আপনার তো বর্তমানে যেদিনকে আমি 24 মানে 23-25 তারিখে নিয়ে গেল, তারপরে 26 তারিখে আমারে ফেরত দেওয়ার পরে আমি আগতে চিকিৎসা নাই, পরে ওই জায়গায় 10 দিন ছিলাম। পরে ওখানে গিয়ে 2 ঘন্টা পরে 10 দিন 500 টাকা দিয়ে যে আমারে নিয়ে আসলো। আচ্ছা, এখন আপনার বর্তমানেও তো আপনার চিকিৎসা চলমান আছে? হ্যাঁ, আপনার বর্তমানেও চিকিৎসা চলমান। এখনো আমরা ট্রাস্টে চিকিৎসা নিতেছি। আপনারা এখনো হচ্ছে ট্রাস্টের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন? আচ্ছা। আর ওই জায়গায় রিজেক্ট ক্লিনিকে আমার ওই এপ্রিল মাসে, ওই জায়গায় এপ্রিল মে মাসে 6 তারিখ পর্যন্ত আমি ছিলাম। 6 তারিখ পর্যন্ত ছিলাম। তারপরে আমার নাম কেটে দিয়েছে। নাম কেটে দিয়ে বহু জায়গায় ইয়ে করছে। আর আমার তো মানসিক ভাবে আমি খুব আক্রান্ত ছিলাম। মানে যাকে বলে আমার খাওয়া কি জিনিস, কথা বলা কি জিনিস, মানুষ ভয়, মানে আমি ভয়ে কার সাথে কোনো কিছু। মানসিক চিকিৎসা যে আপনি গ্রহণ করেছিলেন সেটা কতদিন পর্যন্ত করেছেন? ওইটা 26 মাস পর্যন্ত। 26 মাস আপনার মানসিক চিকিৎসার নেওয়া লেগেছিল। আচ্ছা, আমি একটু এবার চলে যেতে চাচ্ছি। আমরা জানি যে, আমি একটু শারমিন আপার কাছে যেতে চাচ্ছি এই বিষয়ে। আমরা জানি যে রানা প্লাজার এই ভবন ধসের ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন বর্তমান অবস্থান। জি, ধন্যবাদ। রানা প্লাজার যে দুর্ঘটনা, এটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যদি পার্সপেক্টিভে বলতে চাই, তাহলে এত বড় দুর্ঘটনা কিন্তু এর আগে কখনো হয়নি। তো তার প্রেক্ষিতে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সেই সময়, হত্যা মামলা সহ সেই সময় 20টি মামলা দায়ের করা হয়েছিল। 20টি মামলার মধ্যে এখন 19টি মামলা বর্তমানে চলমান রয়েছে। তার মধ্যে 5টি লিড রয়েছে, যেটি উচ্চ আদালতে চলমান রয়েছে। এর বাইরে আমাদের 9টি মামলা রয়েছে, যেটা আমাদের অন্যান্য যে আদালতগুলি আছে সেখানে চলমান আছে। এর মধ্যে বলা যায় যে আমি যে আদালতে কাজ করি, শ্রম আদালতে 11টি মতো মামলা চলমান রয়েছে। সেখানে সেই মামলাগুলোর দিকে যদি আমরা তাকাই, সেটা দেখা যায় যে সেখানে অধিকাংশ মামলাগুলোই বাদী সেখানে কলকারখানা প্রতিষ্ঠান প্রদর্শনের দপ্তর থেকে, এবং সেইখানে যে মামলাগুলি করা হয়েছে সেই মামলাগুলিতে আমাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের পরিদর্শকের যে মামলাগুলি, সেই মামলাগুলি কিন্তু সেখানে এখনো পর্যন্ত অনেক মামলাতে শুধুমাত্র আমাদের যে ওয়ারেন্ট জারি সেই পর্যন্তই কিন্তু আছে। এর পরবর্তী পদক্ষেপের মামলা কিন্তু মূল যে ট্রায়ালের যে জায়গাটা, সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি।
পরবর্তীতে যদি আসি আমি যে মামলাগুলোর যে বর্তমান যে অবস্থাতে আমাদের যেটা ঢাকা জজ কোর্টে যে মামলাগুলি চলমান আছে, সেখানে কিন্তু যে হত্যা মামলা চলমান রয়েছে সেই মামলাটাতে কিন্তু এখনো পর্যন্ত 100 জন সাক্ষীরও সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আমি যতদূর পর্যন্ত রিপোর্টে দেখেছি এখন পর্যন্ত 94 জনের সাক্ষী নেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রপক্ষের কৌশলী উনি যেটা জানিয়েছিলেন যে 100 জন যে 500 ততোধিক সেখানে সাক্ষীর লিপিবদ্ধ আছে যে এতজন সাক্ষী জবানবন্দি নিতে হবে, তার মধ্যে যদি আমরা 100 জন সাক্ষীর জবানবন্দি নিতে সক্ষম হয় তাহলে হয়তো মামলাটি একটি মানে সন্দেহাতীতভাবে প্রমাণ করার একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যদি বলি যে এক যুগ পূর্ণ হয়েছে ঠিকই, বাট এক যুগের মধ্যে কিন্তু আমরা এই মামলাগুলোর যে কাঙ্ক্ষিত যে জায়গাটাতে পৌঁছানোর কথা, অর্থাৎ এতদিনে কিন্তু এই মামলাগুলো সবগুলো রায় হয়ে রায় বাস্তবায়নের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেদিকে যদি দৃষ্টি দেই তাহলে দেখতে পাই যে 22 সালে ট্রায়াল শুরু হয়েছে, হত্যা মামলার ট্রায়ালটাই শুরু হয়েছে 22 সালে। অর্থাৎ এত দিন এত লম্বা সময় যে আইনের যে পথ চলা, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে আমাদের শ্রমিকদের স্বার্থ আমরা যদি নিশ্চিত করতে চাই, একই সাথে দেখবেন যে আহত এবং নিহত শ্রমিকদের যে ক্ষতিপূরণের যে বিষয়গুলি সেই জায়গাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে তাদের যে বলার যে জায়গাটা, তারা যে ক্ষতিপূরণ যেগুলো পায়নি যে সমস্ত শ্রমিকরা, তারা যে আদালতের দ্বারস্থ হবে, আদালতের কাছে আসবে, তাদের কথাগুলো বলবে, সেখানে যদি তারা তাদের ন্যায় বিচারটা সুনিশ্চিত আমরা না করতে পারি তাহলে কিন্তু তারা কি হবে যে শ্রম আদালত সহ অন্যান্য আদালতের দোরগোড়ায় কিন্তু তাদের আসার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা কিন্তু মারা যাবে। সুতরাং একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি যে এটা কিন্তু আমাদের বিচার বিভাগের একটা চরম আমি বলবো যে ব্যর্থতার পরিচয়। একই সাথে এই মামলার সাথে যে সমস্ত বিষয়গুলি সংশ্লিষ্ট সেই সমস্ত বিষয়গুলির দিকে যদি তাকাই সেখানে কিন্তু সরকারেরও সদিচ্ছা আরো বেশি জোরালো হওয়া দরকার ছিল, কারণ এই মামলাগুলো যখন তখনই কিন্তু খুব ত্বরান্বিত হবে যখন কিনা সরকারের সদিচ্ছা থাকবে, একই সাথে সরকারের যে বিভাগগুলি আছে সংশ্লিষ্ট এই বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্রত্যেকটা বিভাগের কিন্তু একচ্ছত্র কিন্তু কি দরকার ছিল যে মনিটর করা, যে মামলাগুলো যেন দ্রুততার ভিত্তিতে হয় এবং এই মামলাগুলোকে প্রায়োরিটি বেসিস নিয়ে সেই মামলাগুলোকে স্বল্প সময়ের মধ্যে কিভাবে এই মামলাগুলোর বিচারটাকে সুনিশ্চিত করা যায়। আমরা এখন এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি সুলতান ভাইয়ের কাছে। আমরা সুলতান ভাইয়ের কাছে প্রশ্নটি রাখতে চাচ্ছি যে সেই সময় রানা প্লাজা ভবন ধস ঘটলো, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, তার পরবর্তীতে আসলে আপনারা যারা ছিলেন, যারা শ্রমিক অধিকার বাস্তবায়নে কাজ করছেন, তাদের আসলে সে সময় কি কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সেখান থেকে সরকারি পদক্ষেপ কি নেওয়া হয়েছিল আর আসলে বিভিন্ন ভাবে দেশে বিভিন্ন জায়গা থেকে কি কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল? অনেক ধন্যবাদ আয়োজন করার জন্য। আমি প্রথমে রানা প্লাজা যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 12 বছর পূর্তি হতে যাচ্ছে। আসলে ওই সময় ঘটনাটা এত ভয়াবহ ছিল এবং এত বেশি আপনার বিস্তৃত ছিল যে একটা পুরো ভবন, অনেক শ্রমিক, উদ্ধার, চিকিৎসা, যে যেখান থেকে পেরেছে সেখান থেকে কাজ করেছে। অর্থাৎ উদ্যোগটা ছিল বহুমাত্রিক। প্রথম উদ্যোগটা ছিল উদ্ধার, এটা ছিল একদম প্রথম, যাতে মানুষকে জীবিতভাবে উদ্ধার করা যায়। তারপরে তাদের চিকিৎসা, এবং তখন দেখা গেল যে আবার যারা গ্রাম থেকে আত্মীয় স্বজন সব চলে আসলো তাদের একটা ব্যবস্থা করতে হবে, তারা কোথায় বসবে, কোথায় কি করবে। সুতরাং ওই প্রথম যদি ধরেন প্রথম 1 মাস কিন্তু উদ্ধার, চিকিৎসা, লাশ দাফন, নিখোঁজদের খুঁজে বের করা, আত্মীয় স্বজন যারা আছে তাদের একটা ব্যবস্থা করা, এর মধ্যেই কেটেছে। তারপরে গিয়ে আপনার এই যে ক্ষতিপূরণ বলেন বা সহায়তা বলেন বা আর্থিক অনুদান যেটাই বলি না কেন, আমরা সেগুলো দিয়ে আমরা এগিয়েছি। এখানে প্রাথমিক ভাবে কিন্তু সবার একটা জাতীয় ভাবে সবাই এই কাজে যুক্ত হয়েছে। উদ্ধার কর্মী ছিল যারা কোনোদিন হয়তো উদ্ধারই করেনি, যারা কোনোদিন দুর্ঘটনা দেখেনি, এরকম মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেছে, যেটা আমাদের বাঙালিদের হয় আর কি। তো আর সরকারি ক্ষেত্রে সরকারি এটা ছিল উদ্ধার এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু অন্য যে কাজগুলো, ইভেন কি চিকিৎসার জন্য হাসপাতালে যাকে ভর্তি করা হয়েছে সেখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে গ্রাম থেকে তাদের থাকারও একটা ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কিন্তু করেছে ট্রেড ইউনিয়ন, অন্যান্য মানব সংগঠন, জাতীয় আন্তর্জাতিক সংগঠন। তো এটি আমি বলবো এখানে অনেক ঘাটতি আছে। যেমন ওই সময় যদি
একটা ফিল্ড হসপিটাল করা যেত, ওই সময় যদি নিটোর এবং সিএমএস ওখানে কোনো তাবু খাটিয়ে বড় হসপিটাল করতো, তাহলে হয়তো এত আপনার অঙ্গহানি করা প্রয়োজন হতো কিনা আমি জানি না। আমি এটা হয়তো আজকে পর্যালোচনা করা যেতে পারে ভবিষ্যতের জন্য। এবং কিন্তু সবার সদিচ্ছা ছিল, সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং সবাই যার যার অবস্থা থেকে কাজ করেছে। আমি ব্যক্তি একজন গৃহবধূকেও দেখেছি খিচুড়ি রান্না করে রাস্তায় দাঁড়িয়েছিল, যে যারা আসছে তাদেরকে দেওয়ার জন্য রুটি নিয়ে দাঁড়িয়েছিলাম দেখেছি। আমরা শ্রমিকদের জন্য আমরা ম্যাক্সি কিনতে পাঠালাম এই যে বঙ্গবাজারে, তো সেখানকার সব দোকানদাররা কেনা দামের চেয়ে তো কম দামে দিল। পুরো দেশের মানুষের এগিয়ে আসা। কিন্তু এখানে শিক্ষার যেটা, সেটা হচ্ছে এটা সমন্বয়ের লোক ছিল না, কোন কর্তৃপক্ষ ছিল না যিনি এই সমস্ত সহযোগিতাকে, সমস্ত উদ্যোগকে সমন্বয় করে। করলে কিন্তু অনেক, আমি মনে করি যে হয়তো যারা আহত হয়েছিল তাদের চিকিৎসাটা তাৎক্ষণিক আর ভালো চিকিৎসা হতে পারত, যারা ওই সময় সহায়তা যেটুকু পেয়েছে সেটা হয়তো আরো সব মানুষের কাছে পৌঁছানো যেত। এটা সুতরাং যে কোনো একটা দুর্যোগে আমাদের জাতির যে শক্তিশালী দিকটা, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাই, আমরা অনেক সময় সরকারি প্রতিষ্ঠান দায়ী করি, কিন্তু যখন ফায়ার ব্রিগেড এরকম আন্তরিকতার সাথে ঝাঁপিয়ে পড়ে, ওখানে কিন্তু সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড সবাই আন্তরিক, কিন্তু একটা কেন্দ্রীয় সমন্বয় কর্তৃপক্ষ থাকা দরকার। এবং এটা যদি ওই সেনাবাহিনীর কাছে যায় তাহলে হয়তো সরকারি যারা উদ্ধার কাজ তাদের জন্য সমন্বয় হয়, কিন্তু বাইরের খুব বেশি হয় না। এই জন্য একটা সিভিল অথরিটির আন্ডারে একটা সমন্বয়টা হতে হয়, এটা একটা। আর এই সমন্বয় করতে গেলে আরেকটা হয় তালিকাভুক্ত করা, কত গাছ যাচ্ছে, কত মানুষ আহত হচ্ছে, তাদের নাম কি, কোন হাসপাতালে যাচ্ছে, কত প্রতিষ্ঠান আপনার সহায়তার জন্য এগিয়ে আসতেছে, তাদের তো 2 বছর পর তাদের অভিজ্ঞতা একটা বড় শক্তি, কত আত্মীয় স্বজন এসে পাচ্ছেন। হ্যাঁ, এইটাও কিন্তু হয়নি। এই যে এইগুলো হচ্ছে আমাদের ওখানকার দিনে মানে শিক্ষার একটা বড় দিক, আপনার ইতিবাচক দিক, যে মানুষের ঝাঁপিয়ে পড়াটাকে, এবং ওই সময় হাসপাতাল, ওই এলাকার যত হাসপাতাল, বাড়ি ঘর সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সেটা এই যে আমাদের জাতীয় একটা ইমোশন, এটাকে কাজে লাগানো। কিন্তু আবার পাশাপাশি এই যে দুর্বলতাগুলো, এগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে ওই দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এমন একটা কর্তৃপক্ষ হওয়া উচিত যে এই ধরনের দুর্যোগে সেই বিষয়গুলো সমন্বয় করবে, সে তালিকা রাখবে, যার জন্য পরবর্তী পর্যায়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। বিশেষ করে যখন আপনাদেরকে সরকারিভাবে কোনো সহায়তা দিবেন, ক্ষতিপূরণ দিবেন, যাই দিবেন, এটা হয়। আচ্ছা, আমি এখন যে প্রশ্নটা করব, যে আপনি যেটা বলছিলেন যে আসলে তাদের যে সেবাগুলো, সেগুলো আসলে আমাদের সেভাবে করে আসলে সমুন্নতি করা বা ব্যবস্থা গ্রহণ করা, আমাদের কিছু নিজস্ব দুর্বলতাটা রয়েছে। তো এখন যে বিষয়গুলো, যে আহত শ্রমিকরা চিকিৎসা সেবা তো পাচ্ছে না তারা সঠিকভাবে, সেই বিষয়টা আছে, ক্ষতিপূরণটাও বিষয় আছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে একজন যিনি আহত শ্রমিক হয়েছিলেন, তার পুনর্বাসন বা নিহত শ্রমিকের যে পরিবার রয়েছে, তাদের পুনর্বাসনের জন্য কি আমরা এই রানা প্লাজার শ্রমিকদের নিয়ে কোনো কিছু কি করেছিলাম কিনা, বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা? ব্ল্যাকের একটা প্রকল্প ছিল, বেশি আহত যারা তার ব্ল্যাক কিছু কাজ করেছিল, কিন্তু তাও মানে এটা হচ্ছে কি, এই মডেলটা, এটা মানে আসলে খুব পর্যালোচনা হওয়া দরকার এবং একটা মডেল তৈরি হওয়া দরকার যে আসলে কিসে মানুষের পুনর্বাসন হবে। যেমন কোনো কোনো সংগঠন ঘর করে দিয়েছে, প্রথম থেকে কিছু সংগঠন মুদি দোকান করে দিয়েছে। আমরা বিলস থেকে আমরাও কিন্তু তহবিল জোগাড় করে অনেকের ওই কি বলে, তখনকার কিন্তু অটো রিক্সা ছিল না, ভ্যান গাড়ি, বাড়িগুলো কিনে দিয়েছে। কিন্তু আসলে এটা কি পুনর্বাসন কি না? পুনর্বাসন তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনি সহায়তা করবেন, আপনি কাউন্সিলিং করবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আপনার তার সে যাতে দাঁড়াতে পারে, তার জন্য তাকে নগদ, সব মিলিয়ে তো পুনর্বাসন। এটা খুব বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা আমাদের হয়নি। আমি জানি না হয়তো পেশাদার সংগঠনগুলো করতে পারে, কারণ সেই ক্ষেত্রে এটা কোনো খুব বেশি কাজ করেনি। যারা করেছে তারা খুব আন্তরিকতার সাথে করেছে। সংগঠনগুলো মানুষের করার ক্ষেত্রে কিন্তু কোনো আন্তরিকতার অভাব ছিল না। আপনার আমি নিটোরের হাসপাতালে ডাক্তার দেখেছি কিভাবে তারা রাতে পরিশ্রম করেছে। এরা মেডিকেলের ইন্টার্ন ছাত্র ছাত্রীদেরকে আমি যেভাবে রোগী ক্যারি করতে দেখেছি আমার চোখে এখনো ভাসে।
সুতরাং আন্তরিকতার কোনো অভাব ছিল কারোই না, কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে। সমস্যা হচ্ছে আমি একটু বললাম যে সমন্বয়, আরেকটা হচ্ছে মানদণ্ড, সক্ষমতা, আর তিন হচ্ছে যে আমাদের এই পুরো মডেল গুলো নেই। আমরা তো পিসনিক কাজ করতে অভ্যস্ত, একটা জিনিস হয়ে যায় সবাই যাচাই করে, ওটা যখন শেষ হয়ে যায় আমরা ভুলে যাই কোনো মতো চলতে থাকে। আমাদের ক্ষেত্রে একটা চিকিৎসা কেন্দ্র চলছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিছুই নেই। ইন্সপেক্টরের শ্রমিকরা কোথায় বা হাসপাতালের শ্রমিকরা কোথায়? সুতরাং এটাকে এই মানে এই 12 বছরে একমাত্র যদি জাতীয়ভাবে এই ঘাটতিগুলো চিহ্নিত করে আমরা যদি জাতীয় সক্ষমতা বাড়াতে পারি একজন ব্যক্তির জন্য, তার অংশ হিসেবে সবাই আইনের যদি ওইভাবে, যেমন আপা যেটা বললেন যে 100 জন সাক্ষী হলে আপনার এটা রায়টা হবে, তাই তো ব্যাপারটা 100 জন সাক্ষী লাগবে, যেটা একদম প্রমাণিত একটা জিনিস। সব ধরনের তদন্তে সবকিছু তো হয়েছে, তো সেখানে তো আমি মনে করি যে আইন এমন হওয়া উচিত, আমি জানি না, বা বিচারটা এমন হওয়া উচিত যে এই প্রমাণ, সমস্ত প্রমাণ দলিল দস্তাবেজের উপরে সাক্ষী নেওয়া, এগুলো সঠিক। আমি দেখছি কিনা বিল্ডিং ভেঙে পড়ছে, আমি দেখছি কিনা যে ক্ষতিগ্রস্ত, আমরা বলি যে এই ঘটনাগুলো আছে এখানে, 10 জন এক্সপার্ট আসেন এসে বলেন যে এগুলো সব সঠিক, তারপর আমি নাই। এখানেও তো সংস্কার করতে একদমই। আমি সেই জায়গাটা থেকে, আপনার সেই বক্তব্যটা থেকেই আমার পরবর্তী প্রশ্নটা আমি করতে চাচ্ছি মৌসুমী আপনাকে, যে আমরা যদি চাই যে এই যে রানা প্লাজা ধসের মতন একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা থেকে আমরা আসলে ন্যায় বিচারের পথটা তো আমরা এখনো দেখছি না আসলে আমরা সফল হতে পেরেছি বা কোনো অগ্রগতি হয়েছে। সেক্ষেত্রে আমরা ন্যায় বিচার পেতে ত্বরান্বিত করতে আমরা আসলে সংশ্লিষ্ট যারা অংশীজন আছে তাদের সমন্বিত করে আসলে আমরা কি পদক্ষেপ নিতে পারি? দেখেন, এখানে প্রত্যেকটা যতজন আপনার অংশীজন এই যে রানা প্লাজার যে ঘটছে বা এই দুর্ঘটনায় যদি বলি, আমরা হত্যাকাণ্ডই বলি, এটার সাথে যতজন স্টেক হোল্ডার সম্পৃক্ততা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকেরই সদিচ্ছার দরকার ছিল। যেটা আমাদের সংস্কার কমিশনের প্রধান সুপ্রিমো বলছিল যে 100 জন কেন সাক্ষীর দরকার। এখানে আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এবং এই ঘটনার মধ্যে দিয়ে যারা গিয়েছেন, আমি দেখছিলাম যে নীল পাপা বসতে পারছে না এখনো পর্যন্ত ঠিক মতো, সে মানে কিছুক্ষণ বারবার ফুসফুস করছে, মানে এতক্ষণ সে বসে থাকতে পারছে না। অর্থাৎ ওনার যে মুখের বক্তব্য আমরা শুনলাম, ওনার বক্তব্যটাই কিন্তু না, উনি কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন। ওনাকে যদি আমরা সাক্ষী বলি, ভিকটিমকে যদি আমরা সাক্ষী বলি, তার বক্তব্যটাকে যদি আমরা আমলে নেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে আমাদের আইন যে জটিলতাগুলি রয়েছে, অর্থাৎ এতজন সাক্ষীকে নিয়ে আসা, এতজন সাক্ষীর বক্তব্যকে রেকর্ড করা, জবানবন্দি, জেরা, এই যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, এই পরিক্রমাটাকে যদি আমরা সহজ করে নিয়ে আসি, সেটাই বলছিলাম যে আমাদের সরকারের সদিচ্ছার অভাব। সরকার বলতে এখানে আমি বিচার বিভাগকেই বলবো, বিচার বিভাগে যারা আছেন এবং এই মামলার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে যদি আমরা কি করতে পারি, যে এই মামলাটাকে আমরা সামারি ট্রায়ালে যদি নিয়ে আসতে পারি, খুব দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটাকে আমরা বিচার কার্যতালিকার একদম একেবারে প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখি, এবং খুব কম সময়ের মধ্যে আমরা যদি এই মামলাটার সাক্ষীগুলি স্বাক্ষর গ্রহণ শেষ করে, অর্থাৎ মেইন যে জায়গাগুলোকে ফোকাস করে আমরা এই মামলাগুলোর স্বাক্ষর গ্রহণ শেষ করে আমরা যদি যুক্তিতর্ক শেষে রায় প্রদান করতে পারি, আমার মনে হয় যে 12 বছরের সরকারের এটা অবশ্যই উচিত ছিল যে 12 বছর পর্যন্ত অপেক্ষা করা। অর্থাৎ এই যে শ্রমিকগুলো বসে আছে, কি সরকারের দিকে তাকিয়ে আমরা অন্তত তারা যেন দেখে যেতে পারি, তাদের জীবদ্দশায় তারা যেন দেখে যেতে পারে যে এই মামলাটা রায় হলো এবং সেই রায়টা বাস্তবায়ন হলো। শুধুমাত্র আপনারা মানে আমার বলতে কোনো দ্বিধা নাই যে আইনজীবী হিসেবে আমি কেন বারবার লজ্জিত হচ্ছি। এটা আসলে আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার যে শুধুমাত্র একজন, এই মামলার এতগুলি মামলা চলমান রয়েছে, এর মধ্যে মাত্র একজন আসামি সে ভিতরে আছে, বাকি সমস্ত যারা আসামি রয়েছে সবাই দায়ী। তাহলে এই ঘটনার দায় কার? এই ঘটনা যাদের উপরে, যারা এই ঘটনার দায় দোষী, সেই মানুষগুলাকে কেন বাইরে থাকবে? আর এই যে শ্রমিকরা, এতজন শ্রমিক, নিহত আহত শ্রমিকরা, তারা তো এইগুলো দেখে আমার মনে হয় না যে তারা কিভাবে স্বস্তি নিয়ে শান্তি নিয়ে ঘুমাতে পারে না। এখানে আমাদের সরকারের যেরকম সদিচ্ছা দরকার, একই সাথে এই মামলার তদন্ত কার্যক্রমের সাথে যে সমস্ত সংশ্লিষ্ট যে পক্ষগুলো জড়িত তাদের যেমন সংশ্লিষ্টতা দরকার, একই সাথে এই মামলাগুলোতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি ছিল তাদের যে সংগঠনগুলি, অর্থাৎ আমি এখানে বিজেপি বলবো, বিকেএমই কে বলবো, একই সাথে তাদের যে ব্র্যান্ড বায়াররা তখন যেভাবে এগিয়ে এসেছিল, যে
খুব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে এই যে ফান্ড, এতগুলি ফান্ড তারা দেশে পাঠালো। একইভাবে তারা কিন্তু আমাদের সরকারকে কিন্তু অনুরোধ করতে পারে যে কেন আপনারা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই যে তাদের যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তারাও সেখানে একটা তাদের একটা অবজারভেশন কিন্তু তারা দিতে পারে। আমাদের যারা আছেন আমরা আইনজীবীরা আছি এবং একই সাথে বিভিন্ন সামাজিক যে সমস্ত সংগঠনগুলি, একই সাথে যে ব্লাস্টের মতো বিলসের মতো যে সমস্ত আইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি আছে এবং তারা বিভিন্ন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু মাঠে আছে এখনো পর্যন্ত এবং প্রত্যেকটা বছর কিন্তু তারা আপডেট দেয় যে এই যে আজকে যে আমরা বসেছি যে সংলাপটাতে, এরকম প্রতি বছরই কিন্তু সংলাপ হয়, বিভিন্ন আলোচনা হয়। এই বৈঠকগুলোতে কিন্তু আমরা সবার কাছে কিন্তু আমরা কি করি যে এই এতদিন ধরে কি হলো এই ঘটনার একটা সারসংক্ষেপ কিন্তু তুলে ধরি এবং আপনি দেখবেন যে শুধুমাত্র এই সময়টাতে কিন্তু এই সারসংক্ষেপ গুলো তুলে নিয়ে এই বিষয়ে কিন্তু আলোচনা হয়, কিন্তু এই তারিখটা যখন চলে যায় তার পরবর্তীতে কিন্তু এই সময় সরকারের বিভিন্ন ধরনের আশার বাণী আমরা শুনি যে ঠিক আছে 12 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করবো যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা সমাধান করার জন্য, দ্রুততম সময়ের মধ্যে এই মামলাগুলো যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেই বিষয়টাতে আমরা দেখবো। পরবর্তী বছর আসার আগে কিন্তু সেই জিনিসগুলো কি হয়, কোনো কিছু কিন্তু ত্বরান্বিত হয় না এবং ন্যায় বিচারের যে বাণী সেটা আসলে নিভৃতে সবসময়ের জন্যই কাঁদে এবং এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। সুতরাং সরকারের পাশাপাশি আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগতভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে আমরা যেভাবে বিভিন্নভাবে সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারি, এটা আমাদের দিক থেকে অংশীজন হিসেবে আমাদের দিক থেকেই দায়িত্ব রয়েছে। একইভাবে আমাদের যে সমস্ত মালিকপক্ষের যে সংগঠনগুলি জড়িত রয়েছে তারা এই ঘটনার সাথেও জড়িত, কারণ যে সমস্ত ফ্যাক্টরি গুলোর ছিল ওখানে রানা প্লাজাতে, সেই সমস্ত ফ্যাক্টরির মালিকগুলোতে এই সমস্ত এই বিজিএমএ মতন বিকেএমএ মতন সংগঠনের তারা মেম্বার, সুতরাং তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে এই মামলাগুলোকে যত দ্রুততম সময়ের মধ্যে সেই মামলাগুলোকে ন্যায় বিচারের দিক থেকে যদি আমরা বলি সেটা নিশ্চিত করা হলে আমার মনে হয় যে যারা এই যে আহত শ্রমিক যারা আছে তারা অন্তত দেখে যেতে পারে, তাদের জীবিত অবস্থায় তারা যেন দেখে যেতে পারে যে না তারা ন্যায় বিচার পেল। সুতরাং আমি বলবো যে এটা আসলে শুধুমাত্র সরকার এবং বিভিন্ন অংশীজন প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, তবে সবচেয়ে বেশি দায়িত্ব আমি যদি বলি সেটা অবশ্যই সরকারের এবং বিচার বিভাগের সদিচ্ছা থাকলে অবশ্যই যে 13 বছর আসার আগে রানা প্লাজার 13 বছর পূর্ণ হওয়ার আগেই যেন এই ন্যায় বিচারটা সুনিশ্চিত হয়। ধন্যবাদ। আমি এবার একদম আমাদের আজকের সংলাপের শেষ পর্যায়ে চলে এসেছি এবং সেই জায়গা থেকে আমরা আজকে শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে সুলতানুল ভাই আপনার কাছে জানতে চাইছি, শ্রম সংস্কার কমিশন যখন আপনারা সুপারিশগুলো গ্রহণ করছেন প্রত্যেকটা অংশীজনদের সাথে প্রত্যেকের সাথে আপনারা বসে সুপারিশগুলো নিয়েছেন, সেই প্রেক্ষিতে রানা প্লাজার ভবন ধসের মতো ঘটনা আমরা জানি সেটা নিয়েও সুপারিশ এসেছে, কিন্তু রানা প্লাজা ভবন ধসের মতো ঘটনার বিচারকে ত্বরান্বিত করতে আসলে যারা আমরা এই যে একসাথে কাজ করা হয়েছে সুপারিশ তৈরিতে, সেরকম করে অংশীজনদের আসলে কি পদক্ষেপটা হতে পারে যেটা আমাদের প্রত্যেক হতে পারে ধারাবাহিকভাবে হতে পারে, কি পদক্ষেপ? অংশীজনের পদক্ষেপ তো বিচারের দাবিটা করা, দ্রুত যত করা তাড়াতাড়ি করা যায়। আর বিচারের অন্তর্গত সবচেয়ে জরুরি ছিল যে এই ধরনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনের কোথাও কোথাও সংশোধন দরকার। যেমন শ্রম আইনে এখনো আছে আপনার এই ধরনের মৃত্যুতে 4 বছরের জেল, এটা পরিবর্তন হয়নি, তাই না? আপনি যদি 1850 সালে ভারতের দুর্ঘটনা আইনে যান সেখানে আপনার কোর্টকে দিয়ে মামলা, অর্থাৎ এটা ছিল প্রথম দায়িত্ব। যে কোনো ঘটনা ঘটলে আবার প্রথম দেখতে হবে যে কোথায় কোথায় আমার নীতিগত এবং আইনগত দুর্বলতা থাকার কারণে ঘটনাটা ঘটার সুযোগ তৈরি হয়েছে এবং মানুষকে দায়ী করা যাচ্ছে, সেটা হয়নি, তাই না? অর্থাৎ এখানে অংশীজন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে চাপ তৈরি করা, যে চাপটাও যে আমরা খুব বেশি করতে পেরেছি তা কিন্তু না, আমরা একটু দিবস কেন্দ্রিক হয়ে গেছি, নিজেদের সমালোচনা একটু করা হয় যে যখন 12 বছর হচ্ছে তখন আমরা যাচ্ছি সবকিছু করতেছি, তারপর অনেক সমস্যার দেশ, অনেক মানুষের দেশ। এই ভুলে যাওয়াটা মানে বন্ধ করা যায় যদি একটা ধারাবাহিক ভাবে এবং সমন্বিত ভাবে, যারাই আমরা মনে করতেছি তারা যদি সবাই সমন্বিত ভাবে ধারাবাহিক ভাবে করতে পারে তাহলে এটা করা সম্ভব। কারণ আমরা দেখি এই দেশে অনেক বিচার যে নিয়ে প্রচুর হয়, মানে মানুষ রাস্তায় নেমে যায়, সেখানে কিন্তু ত্বরান্বিত হয়। এটাও তো বিচারের জন্য একটা ন্যায় বিচারের জন্য ঠিক না, তাই না? যে বিচারের গতিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে, কেউ যদি নাও চায় তাও তো বিচারটা করতে হবে। তো আমি এই 3টে জিনিস মনে করতেছি, একটা হচ্ছে যে সমস্ত আইনের কারণে এদিক প্রশিক্ষিত হচ্ছে সেগুলো পর্যালোচনা করে ঠিক করা, আমাদের অংশীজনদের ধারাবাহিকভাবে লেগে থাকা, যে 12 বছর হয়নি আর 12 মাসের বেশি একদিনও যাবে না,
এরকম ধারাবাহিক প্রোগ্রাম দেওয়া, যে আমরা জানতে চাই কতজন সাক্ষী হয়েছে, আমরা জানতে চাচ্ছি যে বিচারক কি করতেছে, কয়জন সাক্ষী আনার জন্য কি করতেছে, বা সাক্ষী আমাদের গত বছরের আলোচনায়, ব্লাস্টের আলোচনায় একজন বিচারকই বলেছিলেন যে এত সাক্ষী দরকার নেই, বিচারক যদি সন্তুষ্ট হয়ে কিছু সাক্ষী নিয়ে করতে পারে, এই প্রশ্নগুলো করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে মানে প্রাতিষ্ঠানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো আপনার দূর করতে হবে। আমাদের কিন্তু এই ধরনের মামলায় আমাদের যে মানবাধিকার আইনজীবী যারা আছেন, আমাদের যে প্রতিষ্ঠান যারা আছে, তারা কিন্তু খুব ওই বড় লেভেলের মামলা করার জন্য দুই একজনের মধ্যে সীমাবদ্ধ। সেখানে কিন্তু আমাদের প্রচুর সিনিয়র আইনজীবীরা, কিন্তু আমি জানি না সিনিয়র আইনজীবীরা কিন্তু আমাদের অন্যান্য দেশে আমরা যেমন শুনি, যেমন ইন্ডিয়ায় যেহেতু অনেক ছিলাম, আমি জানি যে অনেক লিজেন্ডারি আইনজীবী এই সংস্থা সুপ্রিম কোর্টে, সেখানে আমাদের কাজ করা দরকার আছে যে কিভাবে আমাদের আইনজীবীদেরকে আমরা আন্তর্জাতিক ভাবে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করে বা সাপোর্ট করে তারা ওই অবস্থা ফাইটটা করতে পারে। অনেক কাজ মানে যেহেতু 12 বছরে আমরা খুব বেশি কাজ হয়নি, যেটুকু হয়েছে সেটি একদমই পিছনে। হ্যাঁ, সেহেতু এটা যদি আসলে এই 12 বছরের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী 12 মাসে একটা যেটুকু ইতিবাচক হয়েছে, যেমন রেকর্ডের ক্ষেত্রে আমাদের রানা তৈরি পোশাক শিল্পের নিরাপত্তার ক্ষেত্রে তো একটা ইতিবাচক দিক হয়েছে, তো সেই মডেলটা আমাদের সবই খারাপ করতেছে। আবার সহায়তার ক্ষেত্রে একটা মানদণ্ড তৈরি করে তো একটা হিসাব করা হয়েছে, যেটুকু হয়েছে সেটুকু নিয়েও আগানো দরকার, যেগুলো হয়নি সেটাও। অনেক ধন্যবাদ ভাই। তার মানে আমরা যেটা বলতে পারি যে রানা প্লাজা ভবন ধসের এই ঘটনায় আমাদের আসলে সকলের মিলিতভাবে সমন্বিত প্রত্যেকের মাধ্যমে কাজ করা প্রয়োজন, এবং দিবস কেন্দ্রিক ভাবে না থেকে আমরা যাতে ধারাবাহিকভাবে বিষয়টিকে দেখতে পারি সেই ব্যাপারেই আমাদের আগাম দরকার, এবং আইনের প্রয়োজনীয় সংশোধন করা দরকার, এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো দূর করা। সেই প্রেক্ষিতে সবাইকে রানা প্লাজা ভবন ধসের এই ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধাময়ী তাদেরকে স্মরণ করে আমরা আজকের ক্লাস সংলাপ এখানে শেষ করছি। ধন্যবাদ।